গ্রামের নাম শিমুলতলা। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না। নদী, ধানক্ষেত আর একটা অভিশপ্ত শিমুল বন, এই নিয়েই গ্রামটা। দিনের বেলায় শিমুল বনটা সাধারণ জঙ্গলই মনে হয়, কিন্তু সূর্য ডোবার পর, বিশেষ করে অমাবস্যার রাতে, কেউ ওদিকে তাকাতেও সাহস করে না। গ্রামের বয়স্করা বলে, শিমুল বনের রাতের ডাক শুনলে আর ফিরতি পথ নেই। আমি তখন কলেজে পড়ি। শহর থেকে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। নাম আরিফ। এসব ভূতের গল্পে বিশ্বাস করতাম না, বরং গ্রামের মানুষজনকে ভয় দেখিয়ে আনন্দ পেতাম। আমার ছোটবেলার বন্ধু রাশেদ বলেছিল, এইবার এসেছিস ভালোই হয়েছে, তোকে একদিন শিমুল বনে নিয়ে যাব। আমি হেসে বলেছিলাম, ভূত দেখাবি নাকি নাটক করবি? রাশেদ হাসেনি, চোখ নামিয়ে বলেছিল, নাটক হলে ভালো হতো। ঘটনাটা শুরু হয় এক অমাবস্যার রাতে। গ্রামে তখন বিদ্যুৎ নেই, চারপাশ অন্ধকার, শুধু কুপির আলো। রাত প্রায় 11টা। হঠাৎ গ্রামের দক্ষিণ দিক থেকে একটা শব্দ ভেসে এলো, আরিফ। আমি চমকে উঠলাম, এটা যেন আমার নামই। রাশেদ ফিসফিস করে বলল, শুনেছিস? আমি মাথা নেড়ে বললাম, হয়তো কেউ ডাকছে। কিন্তু ডাকটা আবার এলো, এবার আরও কাছ থেকে। কণ্ঠস্বরটা নারীর, কিন্তু অস্বাভাবিক, যেন গলা টেনে ছিঁড়ে বের হচ্ছে। গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। কেউ দরজা খুলল না, জানালার পাল্লা বন্ধ। শুধু আমি আর রাশেদ উঠোনে দাঁড়িয়ে। রাশেদ বলল, ভিতরে চল। আমি তখনও সাহস দেখিয়ে বললাম, একটু দেখি। ঠিক তখনই শিমুল বনের দিক থেকে একটা ছায়া নড়ল। পরদিন সকালে গ্রামে হইচই। হাশেম কাকু নিখোঁজ। লোকটা গত রাতে শিমুল বনের পাশ দিয়ে ফিরছিল। কেউ আর তাকে দেখেনি, শুধু বনের ধারে তার লাঠিটা পাওয়া গেছে। লাঠির মাথায় শুকনো রক্ত। গ্রামের মুরব্বীরা বলল, ও ডাক শুনেছিল। আমি প্রথমবারের মতো অস্বস্তি অনুভব করলাম। সন্ধ্যায় দাদু আমাকে ডাকলেন। দাদু খুব কম কথা বলেন। বললেন, শিমুল বনে যাস না। আমি জিজ্ঞেস করলাম, ওখানে কি আছে? দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এক সময় ওই বনে একটা মেয়ে পুড়েছিল। অনেক বছর আগে গ্রামের জমিদারের মেয়ের নাম ছিল মালতী। খুব সুন্দরী। গ্রামের ছেলেরা তাকে দূর থেকে দেখত। এক রাতে অপবাদ ওঠে, সে নাকি কালো জাদু জানে। গ্রামের লোকেরা বিচার না করেই তাকে শিমুল বনে নিয়ে গিয়ে আগুন দেয়। মালতী মরার আগে চিৎকার করে বলেছিল, যাদের হাতে আমি পুড়ছি তাদের রক্তেই আমি ফিরব। তারপর থেকেই শিমুল বন আর স্বাভাবিক থাকেনি। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ জানালায় টোকা, টক টক টক। আমি ভাবলাম গাছের ডাল, কিন্তু জানালা খুলতেই দেখি একটা মুখ, পোড়া মুখ। চুল ঝুলে আছে, চোখ দুটো ফাঁকা গর্তের মতো। মুখ থেকে কালো তরল ঝরছে। সে ফিসফিস করে বলল, আরিফ। আমি চিৎকার করতে পারলাম না, শরীর জমে গেল। হঠাৎ সে মিলিয়ে গেল। পরদিন আমার গলায় কালো দাগ। রাশেদ বলল, তুইও শুনেছিস তাই না? আমি মাথা নেড়ে বললাম। রাশেদ চোখ নামিয়ে বলল, যাকে ডাক শোনায় সে আর রেহাই পায় না। আমি বললাম, তাহলে পালাবো? রাশেদ হাসল, ভয়ঙ্কর হাসি। পালানো যায় না। পরের 3 দিনে আরও 2জন নিখোঁজ হলো। সবাই শেষবার শিমুল বনের পাশে দেখা গেছে। গ্রামের পুকুরের পানি কালো হয়ে গেল, মাছ ভেসে উঠল, বাতাসে পোড়া গন্ধ। এক রাতে রাশেদ আমাকে বলল, চল আজ শেষ করব। আমি বললাম, কি শেষ? সে বলল, ওকে। আমরা শিমুল বনে ঢুকলাম। ভিতরে ঢুকতেই তাপ, যেন আগুনের ভিতর হাঁটছি। গাছের গায়ে মানুষের হাতের ছাপ, মাটিতে পুড়ে যাওয়া চুল। হঠাৎ চারদিক থেকে কণ্ঠস্বর, ফিরে যা, ফিরে যা। থামল। রাশেদ বলল, এটাই জায়গা। ঠিক তখনই আগুন জ্বলে উঠল। আগুনের মাঝখান থেকে মালতী বেরিয়ে এলো। সে বলল, কে আমাকে ডাকলো? আমি দেখলাম রাশেদের চোখ কালো। রাশেদ বলল, আমি। রাশেদ স্বীকার করল, তার দাদুই মালতীকে আগুন দিয়েছিল। রক্তের ঋণ শোধ করতে সে আমাকে নিয়ে এসেছে। মালতী হাসল, একজন নয়, 2জন। আমার শরীর জ্বলে উঠল, চামড়া ফেটে যাচ্ছিল।
আমি চিৎকার করলাম, আমি কিছু করিনি। মালতী ফিসফিস করে বলল, যারা চুপ ছিল তারাও দোষী। শেষ মুহূর্তে দাদুর কথা মনে পড়ল। দাদু একসময় মালতীর জন্য কেঁদেছিল। আমি বুক থেকে দাদু দেওয়া তাবিজ বের করলাম। মালতী চিৎকার করল, আগুন নিভে গেল, রাশেদ পুড়ে ছাই হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে পড়লাম। সকালে আমাকে শিমুলবনের বাইরে পাওয়া যায়। গ্রাম ছেড়ে আমি চলে আসি, কিন্তু এখনও মাঝে মাঝে রাতে শুনি, আরিফ। আমার গলায় কালো দাগ আবার দেখা দিয়েছে। আমি জানি শিমুলবনের ডাক একবার শুনলে শেষটা কখনো শেষ হয় না।